এখানে এটা একটা সমস্যাই বটে। গেল 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 পুরো ভিজে গেল। বাইরে সিকিউরিটি চেকিং হলো, পুরো ম্যানুয়াল, কোনো স্ক্যানার নেই এখানে। ব্যাগ খুলে পুরো উল্টে পাল্টে দেখলো। যত ফ্লাইটই চড়ো এরকম এক্সপিরিয়েন্স কোনো ফ্লাইটে নেই, রীতিমতো কাঁপছে। সঙ্গে মানস সরোবরের জল, একজনকে একটু পবিত্র করতে হবে। আচ্ছা, আমাদের দর্শকেরা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন তোমার স্ট্যাটাস জানার জন্য। তবে এখানে একটা দুঃখের খবরও আছে, মানে আপসেটের খবর। আজকের ব্রেকফাস্ট সাবু দুধ দিয়ে, আপেল আর সুজি, ওপরে চানাচুর ছড়ানো, তরমুজও আছে, তরমুজ আনবো, ও কর্নফ্লেক্স দুধের অপশনও আছে। ব্যাগগুলোকে কিভাবে তুলছে দেখুন। गुड मॉर्निंग प्रदीप जी। गुड मॉर्निंग। हर हर महादेव। हर हर महादेव। दादू हर हर महादेव। हर हर महादेव। दर्शन हो गया आज से, देखे कैसा हो गया बादल। बहुत बढ़िया है। गुड मॉर्निंग। এখন 9:45, রওনা দিচ্ছি আমরা। আজকে 21শে জুলাই, বাড়ি ফেরার পালা। তাকলাকোট থেকে রওনা দিয়ে আমরা পৌঁছাবো হিলসা বর্ডারে। বর্ডার ক্রস করে হিলসা, তারপর সেখান থেকে গাড়ি করে 6 ঘন্টা জার্নি সিমিকোট। সিমিকোট থেকে ফ্লাইট নিয়ে নেপালগঞ্জ, যেটা কালকে। আজকে আর আমরা সিমিকোট থেকে ফ্লাই করতে পারবো না। সিমিকোটে 4টে অবধি ম্যাক্সিমাম ফ্লাইট ওড়ে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে যাবে সন্ধে। আগামীকাল সকালে আর্লি ইন দ্য মর্নিং ফ্লাইট পেয়ে যাব, যদি ফ্লাইট চলে। আজকে কিন্তু ওয়েদার মেঘলা, এরকম মেঘলা ওয়েদার হলো বা বেশি জোরে হাওয়া দিল, তাহলে কিন্তু সিমিকোট থেকে ওই 18 সিটারের ছোটো ফ্লাইট চলবে না। সেক্ষেত্রে আবার একদিন লেট হয়ে যাবে আমাদের। সিমিকোটেই গালে হাত দিয়ে বসে থাকতে হবে, কিছু করার নেই। এখানে এলে পরে এইগুলোকে মেনে নিতেই হবে। তবে আমাদের দুর্দান্ত লাক, আজকেই দেখুন কত মেঘলা ওয়েদার। আজকে যারা যাচ্ছেন দর্শনের জন্য, তারা কিন্তু দর্শন করতে পারবেন না, আজকে এতটাই বাজে ওয়েদার। ঘড়িতে এখন 11:10, ঠিক 1 ঘন্টা লাগলো তাকলাকোট থেকে বর্ডারে আসতে। এবার এখানে ইমিগ্রেশন কাস্টমস করে আমরা উপরে চলে যাব। এখানে ক্যামেরা অ্যালাউড না, এখানে আমি কিছু দেখাতে পারবো না। ফেরার পথে বর্ডারে কী অভিজ্ঞতা হলো সেটা এখান থেকে ওপারে গিয়েই আমি আবার ক্যামেরা অন করে বলবো। অবশেষে পরিস্থিতি এই, এখন ঘড়িতে 12:24, মানে 1 ঘন্টা 15 মিনিট আমরা বসে আছি বাসে। বাস নড়নচড়ন, সামনে আরও বোধহয় 5-6টা গাড়ি রয়েছে। একে একে সবাই ঢুকছে, ইমিগ্রেশন ক্লিয়ার করে ওপারে যাচ্ছে। আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না, মনে হয় আরও ঘন্টাখানেক লাগবে। এখানে এটা একটা সমস্যাই বটে, যখন তীর্থযাত্রীদের ভিড় থাকবে তখন কিন্তু বর্ডারে বেশ সময় লাগবে। মোবাইলেও লিঙ্ক নেই, এই জায়গাটায় একেবারেই টাওয়ার নেই। আচ্ছা, যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ দেখে নেবেন, সেখানে আমি মোবাইলের কথাও বলেছি, বিভিন্ন খুঁটিনাটি তথ্য তুলে ধরেছি। যদি আপনি এর আগের পর্বগুলো সহ পুরো এই সিরিজের ভিডিওগুলো দেখেন, তাহলে কৈলাস মানস এই মহাতীর্থযাত্রা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন। 12:45 অবশেষে আমাদের বাস ঢুকলো ইমিগ্রেশন অফিসের ভেতরে। আরও এখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় তো লাগবেই। नमः पार्वती पतये हर हर महादेव। 12:50 ক্রস করে এলাম বর্ডার। এবার ফেরার সময় কোনো রকম কোনো ঝামেলা কিছু হয়নি, জাস্ট আমরা কনফিগারেশনে দাঁড়ালাম।
ফটো চেক করলো, পাসপোর্ট চেক করলো, দ্যাটস ইট। মানে আমার তো বোধ হয় 30-35 সেকেন্ড লেগেছে। তোমার কত লেগেছে? মিনিট 2-3 একটু লাগবে। তোমাকে তো আবার টেম্পারেচার চেক করলো। হ্যাঁ, আমার বেশিক্ষণ লাগেনি, আমার 1 মিনিটের মধ্যেই হয়ে গেছে সব মিলিয়ে। আমাকে টেম্পারেচারও চেক করেনি, রাজুকে আবার কপালে ওই টেম্পারেচার গান দিয়ে টেম্পারেচার চেক করে লেগেছে। সামনে কর্ণালী নদীতে স্রোত দেখুন জলের, না উপরে যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ এই জলের স্রোত। প্রচণ্ড জল এবং প্রচণ্ড স্রোত। এবার এই ইমিগ্রেশন অফিস থেকে আর জাস্ট 2 মিনিট ওই নেপাল তিব্বত যে গেট ওই অবধি এই বাসই আমাদের পৌঁছে দেবে। আর একটা কথা, লাগেজ নিয়ে আমাদের কোনো টেনশন নেই। এই বাসের মধ্যে লাগেজটা ওনারাই তুলে দিচ্ছেন, বর্ডারটা পারও করে দিয়েছেন ওনারা, এবং ওখানে গিয়ে আমাদের যেখানে লাঞ্চ হবে সেই অবধিও লাগেজ এনারাই, যারা আমাদের ট্যুর অপারেটর তারাই পৌঁছে দেবেন। প্রত্যেক দিনই তাই করছেন, বড় ব্যাগটা নিয়ে আমাদের টেনশন নেই। হোটেলে চেক ইন করার সময়ও ঘরে পৌঁছে দিচ্ছেন ব্যাগ, কিন্তু সেক্ষেত্রে একটু সময় লাগছে। আমরা যেমনি নিজেরাই টানতে টানতে আমাদের ঘরে নিয়ে যেতাম ব্যাগ, তাড়াতাড়ি হতো। আর চেক আউট করার সময় হোটেলের বাইরে, ঘরের বাইরে ব্যাগ প্যাক করে রেখে দিতে হতো, একটা টাইম বলে দিত, সেই সময় ওনারাই নিয়ে বাসে তুলে দিতেন। তো বড় ব্যাগ নিয়ে কোনো টেনশন নেই। সামনে নেপাল তিব্বত বর্ডার, যেই বর্ডারের গেট পেরিয়ে আমরা এখানে এসেছিলাম। আর নদীর উপরে দেখা যাচ্ছে হিলসা গ্রাম। এখান থেকে জিপ নিয়ে আমরা যাব আজকে সিমিকোট, এখানেই লাঞ্চ হবে। এই সামনে গেট, ওপারেই নেপাল। ব্যাগগুলোকে এই গাড়িতে করে নিয়ে এসছে, এখানে নামিয়ে দিচ্ছে। এখান থেকে আবার ওদের ছোট গাড়িতে করে যেখানে আমরা লাঞ্চ করব সেখানে নিয়ে যাবে। এবার শুনুন এখানে চরম অরাজকতা। কেন? প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সকালবেলার থেকে সিমিকোট থেকে কোনো হেলি এখানে আসেনি, সবাই সিমিকোটে আটকে আছে। শুধু তাই না, সিমিকোট থেকে যাদের ফেরত যাওয়ার কথা নেপালগঞ্জে গতকালও ফ্লাইট চলেনি, আজকেও চলছে না, তারাও সিমিকোটে আটকে আছে। মানে সিমিকোটে প্রায় 700 লোক আটকে রয়েছে। আমরা যদি এখন সিমিকোট যাই, যদি ফ্লাইট না চলে বা হেলিকপ্টার না চলে, তাহলে আমাদের জন্য কোনো ঘর নেই সিমিকোটে। সিমিকোট গিয়ে কি করব জানি না, কোথায় থাকবো জানি না। আমাদের তো গাড়ি, যারা হেলিকপ্টারে যাওয়ার কথা তারা তো যেতে পারবে না, তারা হিলসাতেই থেকে যাবে। দেখো চলো, তাদের এখানেই থেকে যেতে হবে। আমাদের তো গাড়ি, আমাদের তো যেতেই হবে, গাড়ি আছে, আমরা গাড়ি করে সিমিকোট যাব। কিন্তু সিমিকোট গিয়ে ঘর পাবো কিনা জানি না। সুনীলজিকে সামনে দিতে হবে। আপ প্যার লম্বা করকে রাখিয়েগা। ওনার পায়ে মোচ এসেছে, এই যে ক্রেপ ব্যান্ডেজ করে কোনো রকমে যাচ্ছে। পাসপোর্ট নিয়ে গেল নেপালের এন্ট্রির ছাপ দেওয়ার জন্য, সেটা আবার আমরা যেখানে লাঞ্চ করব সেখানে আবার দেবে। যাবার সময় আমরা এখানেই ছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। এখানে এখন হিলসাতে লাঞ্চ হবে, পাসপোর্টগুলো স্ট্যাম্পিং হয়ে আসবে, সেগুলো রিসিভ করবো আমরা, তারপর লাঞ্চ করে তারপর এখান থেকে রওনা দেবো। আরও হয়তো ঘন্টাখানেক লাগবে। ডাল ভাত আর একটা আলু আর শাকের সবজি, সঙ্গে পাঁপড় ভাজা। 2:40 বাজে, লাঞ্চের পর রওনা দিচ্ছি সিমিকোটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের পাইলট সাহেব। আপনার নাম बताइए। हरी। चलिए हरी जी, चलिए अब तो सोना पड़ेगा जी। हिलसाते আমাদের দারুণ খেয়াল রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। बार-बार मेरे को मत बुलाओ। एकदम आप याद रहोगे। चलिए। বেসিক্যালি এটা কোনো রাস্তাই না, হ্যাঁ, রাস্তা কার্য তো নেই। আসার সময় যে ড্রাইভার ছিল, বাচ্চা ছেলেটি, সে তাও ধরে চালাচ্ছিল। আর হরি কোনো কিছু বাধা মানছে না, এই রাস্তার ওপর দিয়েই ও 40 কিলোমিটারে চালাচ্ছে। মানে অবস্থা কি বুঝে দেখুন। যাই হোক, কিন্তু যারা হেলিকপ্টারে আসবেন তাদের আরও খারাপ অবস্থা। বাবারে, তাদের এখন কদিন ওয়েট করতে হবে, দেবানাও জরন্তি। আজকে তো উঠছেই না হেলি, কালকেও যা ওয়েদার, যদি না ওরে কালকেও এখানে থেকে যেতে হবে। এটা কিন্তু মনে রাখবেন যে হেলিকপ্টার যদি চুজ করেন তাহলে কিন্তু চরম অনিশ্চয়তা। মানে আসার সময় সিমিকোট থেকে হিলসা আসার সময় এরকম হতে পারে যে 1 দিন 2 দিন 3 দিন আপনাদের সিমিকোটে বসে থাকতে হলো। ফেরার পথেও এরকম হতে পারে, 1 দিন 2 দিন বা 3 দিনও বসে থাকতে হতে পারে হিলসাতে। আবার সিমিকোট থেকে নেপালগঞ্জ, ওটাও আনসার্টেন। হ্যাঁ, ওটা তাও হয়তো 1 দিন ওয়েট করলে দ্বিতীয় দিন চলবে ফ্লাইট। আমাদের আসার ক্ষেত্রে যেরকম 1 দিন খালি ওয়েট করেছিলাম। কিন্তু হেলিকপ্টারটা প্রচণ্ডই আনসার্টেন।
গাড়িতে হলে তাও আপনি যাই হোক এইভাবে নাচতে নাচতে দুলতে দুলতে একটা ফ্রিতে বডি ম্যাসাজ নিতে নিতে পৌঁছে যাবেন। বাংলা হলে না আমাদের প্রদীপ বাবুকে ঘুমন্তশ্রী উপাধি দেওয়া যেত। বাহ, প্রতিবাঙ্কের পুরো স্পা করছে, স্পা হ্যাঁ, বাহ। এখন সময় 6:20, মানে আমরা প্রায় 3 ঘন্টা 40 মিনিট চলছি এখানে। তারপর এখন রাস্তা ব্লক, সামনে কাজ চলছে। আসার সময় এই জায়গাটায় অনেকক্ষণ আটকে ছিলাম। আর এই হলো রাস্তা, এটা তাও ভালো। এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন, যেভাবে আমরা এলাম, মানে আমাদের বোলেরো কিন্তু জিন্দাবাদ। জিন্দাবাদ। এই রাস্তায় টেসলা চলবে না। হ্যাঁ, তাই ভাবছিলাম টেসলা চলবে কিনা। ঝাঁকাতে ঝাঁকাতে যেভাবে নিয়ে এলো, যাওয়ার সময় যে ভিডিওটা আমরা করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন, সেই ভিডিওতে পুরো রাস্তাটা দেখিয়েছিলাম। আর এই গত কয়েকদিনে বর্ষা হয়েছে, তাতে রাস্তার অবস্থা আরও বাজে হয়ে গেছে। মাঝে তো গাড়ি এমনভাবে স্কিড করছে পাহাড়ি রাস্তায় যে কি বলবো, খুব ভয় লাগছিল। এখান থেকে আমাদের আরও ঘন্টাখানেকের বেশি সময় লাগবে। যাক, রাস্তা খুলেছে 10 মিনিটে, আবার রওনা দিচ্ছি। হ্যাঁ, এটা কি আদৌ রাস্তা? একেবারেই না, মানে রাস্তাটাই নেই, বাকি সৌন্দর্য আছে, খুব সুন্দর। আর আমাদের প্রাইম মিনিস্টারের কাছে একটা রিকোয়েস্ট রইল, হ্যাঁ, যে এই রাস্তাটা আপনি প্লিজ নেপাল সরকারের সঙ্গে একটা সমঝোতা করে দিন। এই পথ দিয়ে এত তীর্থযাত্রী তিব্বতে যাচ্ছে। বাবা রে, দেখুন দেখুন দেখুন, আগে ঝর্ণাটা দেখে নিন। এই যে ঝর্ণাটা পেরোচ্ছি, দেখুন কিভাবে যাচ্ছি। এই কর্ণালী আর এই আমরা। গেল 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 গেল, পুরো ভিজে গেল। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে একান্ত অনুরোধ, এত তীর্থযাত্রী ভারতবর্ষ থেকে এই পথে হাজার হাজার তীর্থযাত্রী কৈলাস মানস সরোবর দর্শনে যাচ্ছেন প্রত্যেক বছর। আপনি একটু নেপাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলুন, তাদেরকে বলুন তাদের সঙ্গে সহযোগিতা করে যদি এই রাস্তাটা ভারত সরকার করে দিতে পারে। হ্যাঁ, এই রাস্তার যা অবস্থা, নেপাল সরকার কতদিনে করবে তার কিন্তু কোনো ঠিক নেই, আদৌ করবে কিনা সেটাও ঠিক নেই। আমরা যদি করে দিতে পারি বন্ধু রাষ্ট্র হিসেবে, তাহলে কিন্তু নেপালের মানুষজনের কাছে একটা পজিটিভ বার্তা যাবে। সেই সঙ্গে যারা ভারতীয় তীর্থযাত্রী তাদেরও যাত্রাপথ সুগম হবে। বাপরে বাপ, নাহলে এই যে সিমিকোট টু হিলসা, হিলসা টু সিমিকোট, এটা একটা অবাস্তব রাস্তা। মানে যদি এরকম হয় যে তীর্থ করতে গেলে কষ্ট সহ্য করতে হবে তাহলে ঠিক আছে, কিন্তু এটা অবাস্তব একটা ব্যাপার, বুঝলেন তো? মানে এটা অসম্ভব একটা ব্যাপার। যদি হেলিকপ্টারে যান তারও সমস্যা। এই যে যারা হেলিকপ্টার তারা এখন আটকে রয়েছে হিলসাতে, ওদিকে সিমিকোটেও একদল আটকে রয়েছে, যারা হিলসা আসবে তারা আটকে রয়েছে, আবার হিলসাতেও আটকে রয়েছে যারা সিমিকোট যাবে। সিমিকোট থেকে নেপালগঞ্জ ফ্লাইটও আটকা, সেই জন্য অনেকে আটকে রয়েছেন। বাপরে বাপ, তো এই পথে কৈলাস যাত্রা করলে কিন্তু এই সমস্যাগুলো আছে। এর থেকে আমার মনে হয় বেটার রাসুয়াগাড়ি কেরুং রুট, যে রুটে ব্রিজ ভেঙে গিয়েছে, কাঠমান্ডু হয়ে রসুয়াগাড়ি কেরুং, তারপরে মানস সরোবর, মানে দাঁড়ছেন, মানস সরোবর হয়ে দাঁড়ছেন, ওই রুটটা এটার থেকে বেটার, খরচাও কম হবে, 50,000 টাকা কম। এই রুটে হেলিকপ্টারে গেলেও চাপ, আবার রোডে গেলে তো এই চাপ। বাপরে বাপ। আচ্ছা, বন্ধ করছি, হ্যাঁ, আবার আমি ওখানে গিয়ে মাঝে যদি কিছু হয় তখন আবার বলবো। ওনার অসম্ভব ব্যাপার, উড়ে বাবা। এখন চীনের সময় 7:50, মানে আমাদের ঠিক 5 ঘন্টা লাগলো সিমিকোট পৌঁছাতে। যা সাংঘাতিক চালিয়েছে এই ছেলেটি। যাওয়ার সময় আমাদের সময় লেগেছিল প্রায় 6.25 ঘন্টা, বোধ হয় 6.5 6.5 ঘন্টা। এবার আসার সময় 5 ঘন্টা, বুঝতেই পারছেন কি সাংঘাতিক চালিয়েছে। যাই হোক, এবার আমাদের এখানে ঘর দেখতে হবে, মানে ঘর তো ঠিক করাই আছে। যে হোটেলে ছিলাম সেখানেই এসে দাঁড় করালো এই গাড়ি, মানসরোবর সেই হোটেলের নাম। সিমিকোটে প্রচুর ট্যুরিস্ট আটকে ছিল, সেটা খবর পেয়েছিলাম, কিন্তু যেটা খুশির খবর সেটা হচ্ছে এখন স্থানীয় সময় 5:30 নেপালি টাইম। এইমাত্র দেখলাম 2টো ফ্লাইট ল্যান্ড করলো, এখনও ফ্লাইট চলছে।
মানে এই বেলা চলছে, সকালে চলেনি। হেলিকপ্টারও দুটো ল্যান্ড করলো দেখলাম। তার মানে অনেক টুরিস্টই বেরিয়ে যেতে পেরেছেন, হয়তো ঘর পেতে সমস্যা হবে না। আজকে তো আমাদের ফ্লাইট মনে হয় আমরা পাবো না, কালকেই ফ্লাইট নিতে হবে, কালকে আমাদের টিকিট দেবে। ব্যাগগুলোর অবস্থা দেখুন, ধুলোয় ধুলো। কার ভিজেছে নাকি ব্যাগ? হ্যাঁ, নিচটা ভিজেছে। নিচটা ভিজেছে? ভিজাটাই স্বাভাবিক। হ্যাঁ। যেটা আগেও বলেছি আপনাদের বিভিন্ন ভিডিওতে এই সিরিজের, এখানে কি হয়, একটা জায়গায় গেলে পরে আপনার জন্য হোটেল তো আছে, ঘরও আছে, আপনি বুক করেছেন, কিন্তু সেটা যে আপনি পাবেন তাড়াতাড়ি সেটা কিন্তু হবে না। এই যে আমরা এখন মানস সরোবর হোটেলে এসে দাঁড়িয়ে আছি, এবং এখানে আপনি লোকজনের সঙ্গে কথা বলবেন, তারা বলবেন না ঠেরো ঠেরো হোগা হোগা বলে আপনাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখবে সব জায়গায়। কিন্তু সে আপনি যে ট্যুর কোম্পানির সঙ্গেই আসুন না কেন এই নেপালের, সব জায়গায় কিন্তু এই প্রবলেমটা আপনি ফেস করবেন। এটা কিন্তু একেবারেই স্মার্ট ওয়েতে ব্যাপারটা হ্যান্ডেল করে না। আগের থেকে এদের কাছে লিস্ট থাকে, সব কিছুই থাকে, কিন্তু তাও এরা ব্যাপারটা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারে না। আপনাকে দাঁড় করিয়ে রাখবে, এক এক করে যারা আগে আসবে তাদের দেবে, কি দেবে না, যারা পরে আসবে তাদের আগে দেবে। মানে কীরকম একটা হ্যাপাজার্ড ব্যাপার এখানে, সব জায়গাতেই কিন্তু এটা, মানে শুধু এখানে নয়, সব জায়গাতে, তাকলাকোটে বলুন, দার্চেনে বলুন, এখানে নেপালগঞ্জে, সব জায়গাতে একই চিত্র আর কি। এই হোটেলে যাওয়ার পরে দাঁড় করিয়ে রাখাটা 1-1.5-2 ঘন্টা ওয়েটিং টাইম হতে পারে। সুপ্রভাত, আজকে 22 তারিখ, 22শে জুলাই 2025, এখন সকাল 8:30 নেপাল টাইম। গতকাল রাত্রির বেলা আমাদের ঘর পেতে পেতে একটু দেরি হয়েছিল, কিন্তু যে ঘরটা পেয়েছিলাম শেষ পর্যন্ত সেটা দারুণ সুন্দর। একমাত্র এই যে মানস সরোবর হোটেল, এখানে একটাই ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট সহ রয়েছে। শেষ অবধি আমি আর রাজু সেটাই পেয়েছি। দারুণ সুন্দর ঘুম হয়েছে। রাত্রিবেলা বেশি কিছু খেতে পারিনি, অনেক কিছু ছিল, রুটি ভাত তরকারি ডাল পাঁপড় ভাজা, সামান্য একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে এখন ব্রেকফাস্ট করলাম সুজির উপমা দিয়ে। বাইরের ওয়েদারটা দেখুন, দেখে খুব ভালো লাগছে মেঘগুলো, তাই না? কিন্তু এই মেঘগুলোই এখন অন্তরায়। আমাদের ফ্লাইট কখন ছাড়বে সেটা আমরা জানি না। সবাই এখানে ওয়েট করছি, নেপালগঞ্জ থেকে ফ্লাইট এলে তারপর এখান থেকে ছাড়বে। এখানে ফ্লাইট ফ্লিটে চলে, মানে একটা ফ্লিট মানে সেটা 7টা ফ্লাইটের ফ্লিট, 7টা বা 8টা। তো সবাই সব একসঙ্গে আসবে, একসঙ্গেই যাবে। সবাই ওয়েট করছে এখানে। ফার্স্ট ফ্লিটে আমাদের চান্স নেই, ফার্স্ট ফ্লিটেও চান্স নেই, সেকেন্ড ফ্লিটেও চান্স নেই, থার্ডে হতে পারে হয়তো হবে। মানে এখান থেকে যদি আজকে ফ্লাইট ছাড়ে, ওঠানামা করে, তাহলে দুপুর 1-2, তার আগে হবে না। যা কথা আছে তাতে তাই। হ্যাঁ, এবার যদি 1টার সময় ছাড়ে 2টো নাগাদ পৌঁছাবো নেপালগঞ্জ। সেখান থেকে লখনৌ যেতে যেতে সন্ধ্যে 5টা-6টা হয়ে যাবে। নেপালগঞ্জ থেকে লখনৌ 2.5 ঘন্টা সময় লাগবে। দেখা যাক আজকে বাড়ি পৌঁছাতে পারি কি না। লখনৌ থেকে একটা রাত 9:15 ফ্লাইট রয়েছে ইন্ডিগোর, সেটা ধরতে পারি। এখন অবধি টিকিট কাটিনি, কারণ যতক্ষণ না এখানে ফ্লাইট চলবে আমরা ওই টিকিট কাটতে পারছি না। এগুলো কিন্তু এই ট্যুরে আপনাদের মাথায় রাখতে হবে, এগুলো অন্তরায়। আপনি সবসময় একটা অনিশ্চয়তার মধ্যেই থাকবেন। যাই হোক, এখন আমরা এখান থেকে বোধহয় কিলোমিটারখানেক দূরে সিমিকোটে একটা দারুণ সুন্দর শিব মন্দির আছে। গতকাল সন্ধ্যেবেলা রাজু দেখে এসেছে। যখন আমরা গিয়েছিলাম এখান থেকে সিমিকোট থেকে ইলশা, তখনও অনেকে দেখে এসেছিলেন, আমার হয়নি। আজকে আমরা যাবো এখন এখানে, হেঁটেই যেতে হবে 1 কিলোমিটার, 1-1.5 কিলোমিটার। রাজু বলছে দারুণ সুন্দর নাকি ভিউ। খুব সুন্দর ভিউ। চলুন যাওয়া যাক। আর ঠান্ডা তেমন একটা নেই এখন, গুগল যা দেখাচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। এয়ারপোর্টটা এই দিকে, আর আমরা যাব এই সাইডে। আমাদের যে ট্যুর অপারেটর, তাকে আমরা কালকে রাতেই বলেছিলাম যে সুনীলের পায়ে ফ্র্যাকচার হয়েছে। এখানে 2জন ডাক্তার ছিলেন, তারা কালকে ওকে দেখেছে, বলছে ফ্র্যাকচার তো হয়েছে মনে হচ্ছে, দেখে পা ফুলে রয়েছে। তো আমরা আমাদের ট্যুর অপারেটরকে বলেছি যদি একটু প্রেফারেন্স দেওয়া যায়, যদি একটু আগে আমাদের করে দেওয়া যায়। তো বলেছে চেষ্টা করছে, তবে ফার্স্ট সেকেন্ড ফ্লাইটে হবে না, কারণ গতকালের লোকজন বসে রয়েছে, তারা আগে যাবে। থার্ড ফ্লিটে হয়তো আমাদের হয়ে যাবে। প্রচুর মানুষজন থাকেন এখানে। কতজন লোক হবে বলো তো সিমিকোটে? 1000-5 বেশি হবে, 1000-5 বেশি হবে। কিন্তু এখানের যে অর্থ ব্যবস্থা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব কিছুই নির্ভর করে এই ফ্লাইটের ওপরেই। কারণ এখান থেকে
গাড়ি মানে সড়ক পথে যদি নেপালগঞ্জ যেতে হয় 2 দিন টাইম লাগবে, কাঠমান্ডু যেতে গেলে বোধহয় 3-4 দিন 5 দিন সময় লাগবে। হ্যাঁ, কেউ ওভাবে গাড়ি ব্যবহার করে সড়ক পথে যাতায়াত কমই করে, তবে মালপত্র বোধহয় সড়ক পথে আসে। যখন আমরা এখানে এসেছিলাম তখন একজন স্বামীজি আমি দেখিয়েছিলাম, স্বামী অদ্বৈত আনন্দ জি, ওনার আশ্রম রয়েছে গঙ্গোত্রীতে। খুব ভালো মানুষ, অনেক ভালো ভালো কথা এখানে উনি সেদিন বলেছেন। ইনফ্যাক্ট ওনার দলে যারা ছিলেন সবাইকে মেডিটেশনও করিয়েছেন, গতকাল রাত্রেও করিয়েছেন। তো ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছি আজ সকালে, ওনার অভিজ্ঞতা ছোট্ট করে দেখুন। हर हर महादेव। हमारे शिवाजी के माध्यम से आप लोगों को यूट्यूब और सोशल मीडिया के माध्यम से बहुत अच्छे अच्छे तीर्थों के सुलभ दर्शन हो पाते हैं। तो हमारे शिवाजी को बहुत बहुत साधुवाद कि ऐसी सेवा ये करते रहें और खूब आनंद में रहें और लोगों को भी आनंद में रखें। हर हर महादेव। और महाराज ये जो आपने परिक्रमा किया, ये कैलाश का महत्व थोड़ा सा बताइए। महात्मा बताने का तो मुझे क्या सामर्थ्य है, लेकिन कैलाश में स्वयं अपने आप का महत्व है। भगवान का धाम है, शिव का धाम है, और बिना कृपा के तो वहाँ कोई जा ही नहीं सकता। मैंने देखा तन स्वस्थ होते हुए भी, मन स्वस्थ होते हुए, धन बहुत होते हुए भी लोग पहुँच नहीं पाते, और जिस पे कृपा हो जाए महादेव की वही सहज रूप से उसके धाम पे पहुँच पाते हैं। कृपा कीजिएगा, सबको आशीर्वाद दीजिएगा। खूब खूब आशीर्वाद महादेव की तरफ से खूब खूब सबको ब्लेसिंग। हर हर महादेव। হর হর মহাদেব। আগেও বলেছি, আবারও বলছি, এই যাত্রা কৈলাস মানসরোবর যাত্রা করতে এলে আপনি কিন্তু তীর্থযাত্রীর মনোভাব নিয়ে আসবেন। আপনি অতগুলো টাকা দিয়ে আসছেন মানে সবসময় আপনি অ্যাটেনশান পাবেন, লাক্সারি পাবেন, খাওয়া দাওয়া ভালো পাবেন, এরকমটা ভেবে আসবেন না প্লিজ, তাহলে কিন্তু হবে না। নানা রকমের সুযোগ সুবিধে সহ এই যাত্রা আপনি করতে পারবেন না। এই দেখুন, অসাধারণ। আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এই গাছটাতে প্রচুর আপেল ধরে রয়েছে, আস্তে আস্তে লাল রঙও ধরছে আপেলগুলোতে। টেস্ট করতে হবে, টেস্ট করবে? কীরকম খেতে। তাহলে যদি পাই তো ভালো, নাহলে আসার সময় নিচে নামবো। হ্যাঁ, না না, নেবো না, এটা অনেক খাড়াই। ওপাশ দিয়ে নামতে হবে, হ্যাঁ ওপাশ দিয়ে যদি নাও। তবে আমরা হিমাচলে গিয়ে গাছ থেকে আপেল পেড়ে খেয়েছিলাম, সেটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। একটা খেয়ে দেখি কিরম। অবশ্যই পারলেই, হ্যাঁ খেয়ে দেখি কিরম। দেখি আপেলটা। ছোট অবশ্য, বড় বড়গুলো আছে পেছনে, বাট তুমি এক কামড় দাও, আমি এক কামড় দেবো। কেমন? বিশাল মিষ্টি কিছু হয়নি এখন। আর এখন তো কাঁচা, এটা মিষ্টি হবে, কচকচি, ওরকম বালি বালি আপেল নয়। এখানে দেখুন চেরি গাছ, প্রচুর চেরি ফলে রয়েছে এখানে। একটু আগে একটা পিচ গাছও ছিল, পিচ ফলে রয়েছে। প্রচুর ফল হয় এখানে, আপেল, চেরি, পিচ। খুবই সাধারণ জীবনযাত্রা সিমিকোটে মানুষদের। রাস্তার অবস্থাটা খুবই বাজে। আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম, রাজু কালকে সন্ধেবেলা এসেছিল বলে ঠাওর করতে পারেনি। এখনো খোলেনি মনে হচ্ছে, পুরো কালকে ছিলেন, এখন তো তালা দেখছি। যা নন্দী মহারাজ, কিন্তু চারিদিক খোলা থাকলে ভিউ দারুণ হতো। মন্দিরের গেটে তালা, ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে।
এখন প্রায় 10টা বাজছে, আমরা ফিরে যাচ্ছি আমাদের আস্তানায়। আচ্ছা, ওয়েদার খুব ভালো হয়ে গিয়েছে, মেঘটি কেটে গেছে অনেকটাই, ফেভারেবল হয়েছে। যদি ফ্লাইট নেপালগঞ্জ থেকে ছেড়ে দেয় তাহলে আবার আমাদের ডাকাডাকি করা শুরু করে দেবে। ওই চেক ইন লাগেজ দিতে হবে, আমরা সব ঘরের মধ্যে রেখে এসেছি। এই ফ্লাইট ধরার তাড়াটা আছে, নাহলে কিন্তু ওই মন্দির প্রাঙ্গণে দুর্দান্ত লাগছিল বসে থাকতে, চারদিকটা এতটাই সুন্দর। এখন বাজে 12:30। ফ্লাইট আসছে, আস্তে আস্তে একটা একটা করে দল যাচ্ছে। এই দলটা 11 জন আছে, এদের ছাড়লো এখন। এরপর আশা করা যায় আমাদের টার্ন আসবে। আমার মনে হচ্ছে 3টে সাড়ে 3টে হয়ে যাবে এখান থেকে আমাদের টেক অফ করতে করতে। তারপর নেপালগঞ্জ পৌঁছে ওই হোটেলে যাব, ওখানে পৃথ্বীজিতের পাসপোর্ট রাখা রয়েছে, ওটা ওদের লকার থেকে নিতে হবে। বাকি দুজনের অনেক জিনিসপত্রও রাখা রয়েছে, ব্যাগও রাখা রয়েছে, সেগুলো নিয়ে মনে হয় না আজ রাতে 9:15 ফ্লাইট ধরতে পারবো লখনৌ থেকে। তাহলে কাল সকালবেলার একটা ফ্লাইট রয়েছে 6:40, সেটা ধরতে হবে, লখনৌতে থেকে যেতে হবে। দেখা যাক, আপডেট দিতে থাকবো আপনাদের। বাজে 12:45, আমাদের ডাক পড়েছে যা। আচ্ছা, এখান থেকে এয়ারপোর্ট একটুখানি আমাদের হোটেল থেকে, ওরা বাস দিচ্ছে, লাগেজ ওরাই নিয়ে আসবে, ওই ডাফল ব্যাগ। তো আমি আর রাজু হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে এয়ারপোর্টের গেট। এয়ারপোর্টের গেটের ভেতরে অন্ততপক্ষে 40 জন রয়েছেন, আমরা বাইরে, ওনারা যাবেন, তারপর আমাদের ঢোকাবে। মানে আমাদের প্রেডিকশান এখন বাজে 1:45, আমাদের প্রেডিকশান অ্যাটলিস্ট 3:30 4টের আগে আমরা ফ্লাইট পাবো না। আজকে রাতের ফ্লাইট মিস করলে কালকে সকাল 6:40 একটা ফ্লাইট আছে কলকাতার, ভাড়া বেশি। আজকে রাতে 9:15 ফ্লাইট, এখন দেখাচ্ছে 5,000 টাকা। কালকে সকালবেলা 6:40 ফ্লাইট হচ্ছে 6,200 টাকা, প্লাস রাতে হোটেলের খরচা তো আছেই। দেখা যাক কী হয়। এয়ারপোর্টের ভেতরের কেওস দেখুন। সব সিস্টেম এখানে ম্যানুয়াল। সিচুয়েশনটা দেখুন ভেতরে একবার। এই ব্যাগপত্র নিয়ে আমরা সব ওয়েট করছি, চূড়ান্ত কেওটিক সিচুয়েশন। বাইরে সিকিউরিটি চেকিং হলো পুরো ম্যানুয়াল, কোনো স্ক্যানার নেই এখানে। ব্যাগ খুলে পুরো উল্টে পাল্টে দেখলো। আচ্ছা, একটা কথা খুব গুরুত্বপূর্ণ, অক্সিজেন, যে ছোট পোর্টেবল অক্সিজেনগুলো যেগুলো আমরা কিনেছিলাম ওখানে ব্যাগে ছিল, বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কারণ এক একটা 20 P1 করে নিয়েছিল, তো সেই অক্সিজেন সিলিন্ডারগুলো রেখে দিল, ওগুলো নিয়ে অ্যালাউড নয়। সব ব্যাগ থেকে অক্সিজেনের সিলিন্ডারগুলো বার করছে, ওরা রেখে দিচ্ছে। बहुत मजा है भाई के साथ, पूरा कैलाश हम लोग ने साथ में किया और एकदम आनंद आया। थैंक यू। आपका नाम बताइए। हार्दिक शाह, मुंबई से। थैंक यू सो मच। थैंक यू। আবার দেখা হবে অবশেষে। स्टे ब्लेस्ड, स्टे हैप्पी। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। अरे आंटी लोग कहाँ है? अभी भी आ रहे हैं? ठीक है, चलिए फिर मिलेंगे। ओम नमः शिवाय। हैप्पी जर्नी। थैंक यू, थैंक यू, कैलाश ऑन योर चैनल। थैंक यू सो मच। प्लीज डू। আমাদের ফ্লাইট হচ্ছে তারা এয়ারে, বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। এই যে কী যে সাংঘাতিক কাণ্ড করে ভেতরে এলাম সেটা আমরাই জানি। দেখলেনই তো কীরকম কেওটিক সিচুয়েশন, রীতিমতো মারপিট করে ভেতরে এলাম, তাই না? সেই লাগেজ, আচ্ছা লাগেজ তো ম্যানুয়ালি চেক করলো, সব কিছু একদম পুরো উল্টোপাল্টা করে দিয়েছে ভেতরে। সব কিছু ঠিকই আছে। তো ভেতরে আসার পরে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওজনটা এখানে চেক করছে। আসার সময় আমরা এই ব্যাগ নিয়ে এসেছিলাম, তখন তো ওজন করেছিল কিন্তু কোনো ফাইন দিতে হয়নি, কিন্তু যাওয়ার সময় এখন আমার ব্যাগ, কিট ব্যাগ প্লাস ডাফল ব্যাগ দুটোর মিলিয়ে ওজন হলো 19 কেজি, অ্যালাউড 15 কেজি। 4 কেজির জন্য 400 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে ফাইন দিতে হলো। রাজুরও তাই, 19 কেজি ওরও হয়েছে, আমারও হয়েছে, মানে 400 800 টাকা আমাদের গুণাগার দিতে হয়েছে। আর প্রদীপজির একারই 800 টাকা দিতে হয়েছে। তো এই হচ্ছে গল্প। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আগেও বললাম, অক্সিজেন সিলিন্ডার যেগুলো কম্প্রেসড অক্সিজেন সিলিন্ডার পোর্টেবল যেগুলো আপনারা কিনবেন ওই তিব্বতে, সেগুলো কিন্তু এখানে অ্যালাউড নয়। সবার ব্যাগ থেকে খুলে খুলে বার করে দিচ্ছে। এই অক্সিজেন সিলিন্ডারগুলো আপনারা যখন তাকলাকোট থেকে বা দার্চেন থেকে কিনবেন, তখন সেগুলোকে যে দোকান থেকে কিনছেন সেই দোকানেই আসার সময় ফেরত দিয়ে আসতে পারেন। সমমূল্যের জিনিস আপনি ওখান থেকে নিতে পারেন, এটা কিন্তু অ্যালাউড। এটা আমরা পরে জেনেছিলাম। তো এটা আপনি অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে গেলে ফেরার সময় ওটা আবার যদি ইনট্যাক্ট থাকে দোকানে দিয়ে সমমূল্যের টফি, চকলেট কিছু একটা কিনে নেবেন, তো সেটা বেটার। যেটা আমরা ভুল করেছি, সম্পূর্ণ 20-40 ইউয়ান গেল। যাই হোক, এবার ওয়েট করবো, এবার হয়ে যাবে, ফ্লাইট আসলেই উঠে পড়বো। বাবার জন্মের ফ্লাইট টিকিটও দেখিনি। এরকম ফ্লাইটে কি চলেছো বাবার জন্মে? না, এটা ফার্স্ট।
হ্যাঁ, এটা আমি এরকম বোর্ডিং পাস পেয়েছিলাম একবার তোমার কুচবিহারে যাওয়ার সময়। এটাকে কিন্তু রেখে দিতে পারো বাড়িতে। এই যে এই ফ্লাইটটা এলো, এটা এখন যাবে, এতে আমাদের নয়, এর পরেরটাতে। কীভাবে সব ঢোকাচ্ছে দেখলেনি, আমাদের ব্যাগগুলো এই ফ্লাইটে চলে গেল। এরকম কেমন আসছে আমি সারা জীবনে ফ্লাইটের তীরে দেখিনি। ক্যাওয়াস মানে সাংঘাতিক। এখন একজন আবার পাওয়া যাচ্ছে না, কি দীপক গৌতম না কি নাম, তাকে আবার সবাই খোঁজাখুঁজি করছে, সব চেঁচামেচি করছে দীপক গৌতম বলে। अरे भाई आप लाइन में खड़ा हो ना। हम অবশেষে উঠছি। এই ফ্লাইটটা আগেরটার মতো নয়, এটা দুদিকেই একটা একটা করে রো, মানে একটা একটা করে সিট। এই হচ্ছে ককপিট, একদম ফার্স্ট রোতেই আমরা। ইউনিক অভিজ্ঞতা, এর আগেও এই অভিজ্ঞতা হয়েছিল এই ছোটো ফ্লাইটটায়। একদম পাইলটের পেছনে বসেছিলাম, তারপর আমরা পাইলটের পেছনে বসেছিলাম এবং পুরো ফ্লাইং এক্সপিরিয়েন্সটা ইউনিক ছিল। এখানেও তাই হতে চলেছে। কোনো হাওয়া নেই, এসি চলছে না। যত ফ্লাইটই চড়ো, এরকম এক্সপিরিয়েন্স কোনো ফ্লাইটে নেই। রীতিমতো কাঁপছে, আর কি করে চালাচ্ছে দেখতে পাচ্ছি। রাত যখন মেঘের ভেতরে ঢুকছে, ফ্লাইটটা কাঁপছে। আলটিমেট এক্সপিরিয়েন্স। যদি এরকম হয় যে আপনারা এই ভিডিও দেখছেন, তার মানে আমরা পৌঁছে গেছি ঠিকঠাক মতো। মানে এটা এই ফ্লাইটের থেকে আমাদের ওই 78 রুটের বাসগুলো বেটার। Landed safely. Namaste. Thank you. Heads down, sir. It's okay, no problem. তো সেই বাসের মতো ফিল, এটা আর আলাদাই আমার। মানে এই থ্রিল আর এই ফিল তুমি কিন্তু অন্য কোনো কোথাও পাবে না দুনিয়ার। এমিরেটসে চড়ো, ব্রিটিশ এয়ারওয়েজ চড়ো, সিঙ্গাপুর এয়ারলাইন্স চড়ো, কোথাও এটা পাবেন না, বুঝেছেন তো? ফ্যানটাও চলছে না, গরম সাংঘাতিক। এখানে নেমে তো আরও গরম, এগুলো সব ছাড়তে হবে। কি সাংঘাতিক, মানে যাই হোক আমরা মানে নামলাম, মাঝে একবার মনে হচ্ছিল আমার যদি না নামে ঠিক মতো। যাই হোক, কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। যাক, চলে এলাম। এখন সময় হচ্ছে 2:51। দেখি আজকের লখনৌ থেকে ফ্লাইট ধরতে পারি কি না, সেটা নির্ভর করবে এখানে গাড়ি পাওয়ার উপরে। দেখুন এবার যাওয়ার সময় কত ভালো বাস দিয়েছিল, যখন ফিরছি তখন এরা ভাঙাচোরা বাস এবার দিয়েছে। অতীব জঘন্য একটি বাস, যাওয়ার সময় অত ভালো বাস আর আসার সময় এরকম ভ্যাটভেড়িয়া একটা বাস। মানে বুঝে দেখুন, প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। সবই ব্যবসায়িক মানসিকতা আর কি, সে করুক, কিন্তু পরিষেবাটা ঠিকঠাক তো দিতে হবে। ব্যবসা করা অন্যায় নয়, এবং ব্যবসাটা করাই উচিত। আর ব্যবসা যারা সঠিকভাবে করে তারা পরিষেবাটা সঠিকভাবেই দেয়। যথারীতি এই হোটেলে এসেও সাংঘাতিক অশান্তি, সাংঘাতিক মিসম্যানেজমেন্ট। এখন বাজে 3:21। যদি 3:30-র মধ্যে বেরিয়ে যায়, 4:45-র মধ্যে বেরিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই 9:15 ফ্লাইট পাবো। এখান থেকে 2.5 ঘন্টা লাগে, দেখা যাক কী হয় শেষ অবধি। নেপাল ইন্ডিয়া বর্ডারের নিয়মটা হচ্ছে আপনাকে সব লাগেজ নামিয়ে এখানে স্ক্যানারের মধ্যে দিয়ে পাস করতে হবে। তো আমরা সবাই লাগেজ নামিয়ে স্ক্যানারের কাছে গেলাম, কিন্তু আমাদের জিজ্ঞেস করলো কোথা থেকে আসছো। বললাম কৈলাস যাত্রা। বলে যাও যাও, কুছ নেই করনা है। আমাদের এসএসবি कोई गलत सामान तो नहीं है। আমি বললাম না, ওরকম কেন থাকবে, ছেড়ে দিল। টিকিট কাটার ডান। এখন বাজে 4:02। গুগল বাবাজি দেখাচ্ছে যে আমাদের পৌঁছাতে 8টা হবে। 8:05 কাউন্টার ক্লোজ। এখনও চরম উত্তেজনা চলছে। তৌফিক ভাই বলছে যে না, তোমাকে আমি 7:30-র মধ্যে পৌঁছে দেবো। 7:30 বাজে के अंदर घुस जाएंगे ना? आराम से 7:30। ओके।
এখন সময় ঘড়িতে 6টা বেজে 16 মিনিট। আচ্ছা, আমরা না একটা কাজ করেছি, বুঝলে তো, দুপুরবেলা তো খাইনি। তো রাজু বলছে খিদে পাচ্ছে, তারপর রাজুই প্রস্তাবটা দিল যে যদি একটু সময় থাকতো তুন্ডে কাবাবিতে খেয়ে গেলে দারুণ হতো। তখন আমি বললাম একটা কাজ করি, জোম্যাটোতে অর্ডার দিয়ে দিই, অত সময় তো নেই যে রেস্টুরেন্টে গিয়ে খাবো, এয়ারপোর্টে ডেলিভারি নিয়ে নেবো। তো তুন্ডে কাবাবিতে আমরা অর্ডার দিয়ে দিলাম জোম্যাটো থেকে, 7টায় ডেলিভারি দিয়ে দেবে, 7টা থেকে 7:15, আর আমরা 7টা 7:15 মধ্যেই পৌঁছে যাব এয়ারপোর্টে। ওদের একটা কম্বো আছে, 2টো পরোটা, 2টো গলাওয়াটি কাবাব আর কোয়ার্টার প্লেট চিকেন বিরিয়ানি, এটা 169 টাকা। তো রাজু আর আমি তাই দিলাম, দেখা যাক চলে আসবে। আর মন্দিরা, আর তোমার নামটা জানো কি? সৌমিতা। হ্যাঁ, সৌমিতা আর মন্দিরা আমাদের সঙ্গে যাচ্ছে। সৌমিতা চলে যাবে কানপুর, মন্দিরার বাড়ি হচ্ছে গোয়া। ওরা খাবে হচ্ছে একটা করে গলাওয়াটি রোল। তা আমরা এসব প্ল্যান করে বেশ মানে উত্তেজিত আর কি, কারণ বিকজ গত কদিন নিরামিষ খাচ্ছি আমরা। উই আর হ্যাভিং ভেজ ফর লাস্ট 7 days, আই গেস, মোর দেন 7 days, রাইট? সো ডিউরিং দ্য ইয়াত্রা তো আমরা কেউ খাইনি ননভেজ। তো নাও উই আর গোয়িং টু হ্যাভ, প্লেনে উঠে, ফ্লাইটে উঠে আমরা না ওই ফ্লাইটের মধ্যে যে ওই 400 টাকার স্যান্ডউইচ, ওটা খাওয়ার থেকে এইটা খাওয়াটা বেটার, তাই না? এখন 6টা 59 আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। জাস্ট ওয়েট করছি জোম্যাটোর ডেলিভারির জন্য, আর 6 মিনিটে ডেলিভারি দিয়ে দেবে, ওটা নিয়ে ভেতরে ঢুকে যাব। মানে শেষ ভালো যা সব ভালো, তাই না? শেষ গেল যা সব ঠিক, আমাদের শুরুটা কত ঝামেলার হয়েছিল। তাড়াতাড়ি নিয়ে এসে সেটাও একটা ব্যাপার। হ্যাঁ গাড়িটা বিফোর টাইম নিয়ে এসে। হ্যাঁ, বিফোর টাইম। আমরা ভেবেছিলাম 7:30 বেজে যাবে। আচ্ছা, আরেকটা কথা, আমরা তিব্বতের রাস্তাঘাট নিয়ে অনেক প্রশংসা করছিলাম, কিন্তু আমাদের এখানের রাস্তাঘাট কিন্তু খুব একটা খারাপ নয়, মানে বরঞ্চ ভালোই, দুর্দান্ত। মানে এই অবধি যে এলাম 200 কিলোমিটার, 180 কিলোমিটার, একটাও খানাখন্দ নেই। ওই রাজু কয়েকদিন আগেই গাড়ি চালিয়ে কলকাতা থেকে পুরো লাদাখ ঘুরে এসছে, সুতরাং ওর রাস্তার অভিজ্ঞতা বেশি ভালো, তাই তো? ব্যাপক রাস্তা। চরম উত্তেজনা চলছে, ওই ডেলিভারি বয় অন্য জায়গায় চলে গিয়েছিল। এখন বাজে 7:14। তারপর আবার ফোন করলাম, সে আসছে, পেয়ে গেছি। 7:25 বাজে। ওরে বাবা, ও সেই পার্কিংয়ে গাড়ি রেখে হেঁটে হেঁটে ওপরে এলো ডেলিভারি দিতে। যাই হোক, ভেতরে ঢুকে নিই, এখানে সিকিউরিটি আছে, চেক ইন করি, তারপর আবার ক্যামেরা অন করছি। দুর্দান্ত এয়ারপোর্ট তো, ফাটাফাটি। হ্যাঁ, দারুণ সুন্দর সিস্টেম। আপনি নিজে নিজেও চেক ইন করতে পারেন, কোনো চাপ নেই। ইনি ছিলেন অ্যাসিস্ট্যান্সের জন্য, না থাকলেও চলতো। বাকি কিছু ভুলো না ভুলো, এই গুলাওয়াটি কাবাব ভুললে হবে না। চলো, ভালো দিয়েছি। নিয়েছো? 4টে গুলাবি কাবাব, 2টো রুটি, 2টো পরোটা আছে, আর কোয়ার্টার বিরিয়ানি 2টো আছে। ঠিক আছে, চলো। ফাটাফাটি বন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আজকে লখনৌ এয়ারপোর্টে বাকিরা অত্যাচারিত হবে। সিকিউরিটি ক্লিন, কি অপূর্ব করে সাজানো। হ্যাঁ, এয়ারপোর্টটা কিন্তু মানতে হবে। মানতে হবে ভাই। এয়ারপোর্ট, অনেক এয়ারপোর্ট ঘুরেছি দেশে বিদেশে। হ্যাঁ, দিল্লি এয়ারপোর্ট অসাধারণ, ব্যাঙ্গালোর এয়ারপোর্টও তাই, আর তারপর এখন লখনৌ এয়ারপোর্ট। এখানে পনির পরাঠা আর ফিল্টার কফি 530 টাকা, আর আমরা 169 টাকায় গুলাওয়াটি কাবাব, পরোটা আর কোয়ার্টার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা কিন্তু দারুণ আইডিয়া, তাই না? আচ্ছা, একটা কথা শুনুন, আমাদের টিকিট আমরা কেটেছি নেপালগঞ্জ থেকে বেরোনোর পর, গাড়িতে যখন ছিলাম তখন কেটেছি। টিকিট পড়েছে 4,999 টাকা পার পারসন। এটা গত 3 দিন ধরে এটাই ভাড়া ছিল। তার সঙ্গে একটু ট্যাক্স সারচার্জ এসব কিছু কেটে টেটে দুজনের টিকিট 10,600 টাকা পড়েছে এখান থেকে কলকাতা। আজকের টিকিট আজকেই কেটেছি। না, আমার তো মনে হচ্ছে লাকি। যাই হোক, বিশাল বিশাল 2টো পরোটা। খাও খাও, 2টো পরোটা তো খাওয়ার কেমন কি কঠিন কাজ। এই তো বয়স রাজু। লখনৌয়ের তুন্ডে কাবাবই সেই বিখ্যাত কালাওয়াটি কাবাব, আর আছে চিকেন বিরিয়ানি, কোয়ার্টার বিরিয়ানি, মানে 1 প্লেটের 1/4 সাইজ পরোটার। কালাওয়াটি কাবাব যেরকম খেয়েছিলাম আগে একই রকম রয়েছে। আমি আগের দিন ট্রেনে দেখি না মজা, ওকে, একই রকম, বাট এই যে পরোটা যে 4টে দেয়, হ্যাঁ দুজনের পক্ষে খাওয়া সম্ভব। ঠিক। বিশাল বড়। 8:21 বোর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা, আমি না বিরিয়ানিটা খাইনি। বিরিয়ানি, 2 পিস কালাওয়াটি কাবাব, একটা পরোটা,
আমার ছেলের জন্য আর মৈত্রীর জন্য আর মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। ভুলটা হয়েছে, আমরা বেশি করে অর্ডার দিলেই হতো, তাহলে বাড়ি নিয়ে যাওয়া যেত। তো বিরিয়ানিটা কেমন খেলে তুমি? মোটামুটি আমি একটুখানি ওর থেকে নিয়ে খেয়েছি, এটা ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম, হ্যাঁ। সেটা অনেক বেটার ছিল। বেটার ছিল। ঘিয়ে সেই গন্ধটা না থাকলে বিরিয়ানি এটা পৃথিবীত এবং আমি দুজনেই একমত, কলকাতার থেকে ভালো বিরিয়ানি দুনিয়ায় কোথাও বানায় না। রাজু, আজকে ওই প্লেনটা চললে আবার এই প্লেন এয়ারবাস 320, বলো। এটা তো ভালো হবে, দেখতে ভালো, কিন্তু ফিল কোনটার ভালো? আমি সবসময় বলবো ওটা চলবে। বাড়ি ফিরছে এখন বড় বড় কথা। সিমিকোট থেকে নেপালগঞ্জ অবধি সীতা এয়ারের ওই ফ্লাইট আজীবন মনে থাকবে। দশটা 40-এ ল্যান্ড করার কথা, ল্যান্ড করেছে 10টা 30-এ, আগেই ঢুকিয়ে দিয়েছি ইন্ডিগো। অবশেষে বাড়ি। দারুণ কাটলো পুরো ট্রিপটা। পৃথ্বীজিৎদা ছিল না বলে মনটা একটু খারাপ লাগছিল প্রথম, তারপরে পুরো পরিক্রমা শেষ করার পরে মনে হলো না, পুরো জিনিসটাই খুব সার্থক। তো আপাতত এইটুকুই, পরে আবার যাচ্ছি কোথাও একটা ঘুরতে। খুব তাড়াতাড়ি আমরা প্ল্যান করব রাজু, টুপুর আর গোগলকে নিয়ে, দেখা যাক কিছু করা যায় কিনা। তবে ভিডিও কিন্তু এখনই শেষ নয়, আর একটুখানি চমক আছে। কাল সকালে ভিডিওটা শেষ করব, সঙ্গে থাকুন। আজকে 23 তারিখ, এখন সকাল 10টা। আমি কোথায় রয়েছি দেখুন, সঙ্গে মানস সরোবরের জল। একজনকে একটু পবিত্র করতে হবে। কোথায় তিনি? হ্যাঁ ও দিদি, কোথায় উনি? তোমার গুণধর ভাই। ওপরে? চলুন চলুন। কিরে ওস্তাদ? আরে কি খবর কি? আরে বার্থডে বয়, চল চল দাঁড়া, আয় আয় আয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ যাক, হ্যাপি বার্থডে। দেখুন, তোকে এতদিন পরে দেখে বেশ তোকে একটু পবিত্র করতে হবে, লাগছে। বুঝছিস তো? আচ্ছা, পরের বছর কিন্তু তুই যাচ্ছিস। আচ্ছা, আমাদের দর্শকেরা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন তোমার স্ট্যাটাস জানার জন্য। না না, আমি তো এমনি ভালোই আছি, দেখতেই পাচ্ছিস, এমনি কোনো রকম কোনো অসুবিধা নেই। শুধু পায়ে একটা প্লাস্টার করে দিয়েছে, 6 সপ্তাহ পরে কাটবে। এছাড়া আমার চলতে ফিরতে খেতে স্নান করতে কোনো অসুবিধা নেই। আর এই যে বললাম যে যেটা আমি আগেও বলেছি, অনেক কিছু শিখছি আর কি, যেমন ক্র্যাচে করে কী করে চলতে হয় এতদিন আমি দেখেছি, জানতাম না, সেটা আমি জানলাম। ক্র্যাচ নিয়ে গিয়ে স্নান করা, বাথরুম করা, এভরিথিং কোনো অসুবিধা হচ্ছে না, কারো হেল্প লাগছে না। তবে অবশ্যই খারাপ লাগা আছে একটা, যে অত দূর গিয়ে আমি কৈলাস মানস সরোবর যেতে পারলাম না, কিন্তু হয়তো এবার আমার যাওয়ার সময় ছিল না। যাবো এর পরের বছর, তার পরের বছর, একসঙ্গে তো যাবোই আমরা। কিন্তু আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, এই যে। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাবুর গ্ল্যামার কিন্তু এমনিতেই গ্ল্যামারাস, তারপর আবার বেড়ে গেছে, ঘরের মধ্যে আছে তো। হ্যাঁ, একটু ভালো করে দেখুন। বসে থেকে দেখি না, হ্যাঁ বসে থেকে দেখি, বসে থেকে দেখে, হ্যাঁ, মানে রোদ্দুর লাগছে না, কিছু লাগছে না, হ্যাঁ, বসে আছি বেশ, চকচক। হ্যাঁ, মানে বেশ একটা অসূর্য, কি বলে, অসূর্য স্পর্শ, অসূর্য স্পর্শ ব্যাপার, বসে আছি। তাই যাই হোক, আমরা ভালোই ঘুরেছি, সব ঠিকঠাক, কোনো চাপ নেই। ভিডিও তো দেখবেন। হ্যাঁ, পরের বছর, আগামী বছর আমরা আবার চেষ্টা করব। তবে তার আগে আরও কিছু খবর আছে। আচ্ছা, মানে বলেই দিই, গ্রুপ ট্যুর হবে নাকি? কৈলাস মানস সরোবর যাবেন নাকি? সেই আয়োজনও কিন্তু করছি আমরা। অলরেডি হয়তো জেনেও গিয়েছেন, জানি না আমি, অথবা জানবেন খুব তাড়াতাড়ি। যাই হোক, এই ব্যবস্থাটাও হচ্ছে। খুব তাড়াতাড়ি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একের পর এক গ্রুপ ট্যুর নিয়েও কৈলাস মানস সরোবরে যাব, এবং আপনাদের সঙ্গে নিয়ে। তবে আমি আর পৃথ্বীজিৎ সেই সব গ্রুপ ট্যুরে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা আয়োজনটা করতে পারবো, সেটার চেষ্টা চলছে, দেখা যাক। তাহলে পৃথ্বীজিৎ, হ্যাঁ, অল গুড? অল গুড মানে হ্যাঁ, ওই যে বললাম যে ভগবান যা করেন মঙ্গলের জন্য একটা কথা শুনেছিলাম, এক্ষেত্রে আমার কৈলাসটা যাওয়া হলো না, সেটা যেমন একটা সত্যি কথা, তার জন্যই যেমন একটু হলেও খারাপ লাগা আছে, সেটা আমি আগেও বলেছি। কিন্তু যেটা আমি পেলাম অফুরন্ত সুযোগ, রেস্ট নেওয়ার একটা সময়, যেটা লাস্ট 3 বছরে আমি আর শিবাজি যেভাবে ছুটে বেরিয়েছি আপনারা জানেন, পাইনি।
আমার পুরনো দিনের গানগুলোকে আবার রিভাইভ করছি, বন্ধুরা আসছে, গিটার নিয়ে বসছি, প্রচুর বই পড়ার সময় পাচ্ছি, প্রচুর ওটিটি কন্টেন্ট ছিল যেগুলো দেখে নিই, টেস্ট খেলা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে চারিদিক দিয়ে ব্যাপারটা বলা যায় যে আমি কিন্তু মজাতেই আছি, আনন্দেই আছি। ঠিক ঠিক মানে যে কোনো বাজেট থেকে ভালোটা খুঁজে নেওয়া তো আমি, মানে আপনারা তো জানেন আমি আশাবাদী, কাজেই সেই আশাবাদী হলে একটা ব্যাপার আছে, যে কোনো একটা দুর্ঘটনা বা খারাপ জিনিসের মধ্যে থেকে ভালো জিনিসটাকে আমি বেছে নিতে পারি। আর ভালো জিনিসটা হলো এগুলো যেগুলো আমি বললাম, এখন আমি যেগুলো করার সুযোগ পাচ্ছি, এতদিন যেগুলো আমি পাইনি। আমাদের এই যে কৈলাস মানস সরোবর ট্যুর, আমিও প্রচুর কিছু শিখলাম, অনেক কিছু আমরা মানে শিখলাম এই ট্যুরে। অভিজ্ঞতা হলো যে না, কোথাও গিয়ে এই রকম একটা ট্যুরে গিয়ে মাঝে আমরা যেগুলো করি, হ্যাঁ বয়স এর কথা খেয়াল রাখা উচিত, সেটা একটা বিরাট বড় শিক্ষা। তার থেকে বড় কথা ফোকাসটা বোধহয় একটু নড়ে গিয়েছিল। হ্যাঁ, মানে কবে হবে, 7 দিন না 10 দিন বুঝতে পারছি না, রিল্যাক্স হয়ে গেছিলাম। কাজে এটা বুঝলাম যে কোনো একটা কাজ নিয়ে যদি আমরা যাই, সেটা যাই হোক আর কি, কৈলাস মানস সরোবর না যাই হোক, সেখানে ফোকাসটা ঠিক রাখা উচিত, অন্যদিকে টেস্ট রাখা উচিত। অনেকেই বকেছেন আমাদের, মানে রীতিমতো বকাঝকা করেছেন, মানে যারা মাথা পেতে নিয়েছি আমরা, গুরুজনরা এবং তো শিক্ষা বকেছেন। নিয়েছি যে না সত্যি এটা একেবারেই উচিত হয়নি, এরপর অবশ্যই আমরা খেয়াল রাখবো। কেমন লাগলো আমাদের কৈলাস মানস সরোবর সিরিজ? হ্যাঁ, আরেকজনেরকে থ্যাংক ইউ না জানালে হবে না, সেও আছে এখানে, এই যে অর্পণ সাহেব। এই অর্পণ কিন্তু একদম ডেডিকেটেডলি গত কয়েকদিন ধরে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে ডেডিকেটেডলিও ভিডিওগুলো এডিট করবে। যখন আপনারা এই ভিডিও দেখছেন, এটা বোধহয় শেষ পর্বে দেখছেন আপনারা, ততক্ষণে অর্পণ সমস্ত ভিডিও এডিট করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ অর্পণ। কেমন লাগলো আমাদের এই পুরো সিরিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পৃথ্বীজিৎ সবার শেষে যেটা বলে, প্রভু মিশম শেষ গুণম গুণহীন মহেশ গণাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। আহা আহা আহা, ক্লাস 7-এর কথা মনে পড়ে গেল। কারণটা হচ্ছে সনৎ স্যার হ্যাঁ, আমাদের ক্লাস 7-এ এই শিবস্তোত্রম মুখস্থ করিয়েছিল, মুখস্থ করেছিলেন নিজের পয়সা দিয়ে, ছোট ছোট এরকম বইয়ের মতো ছাপিয়ে সেখানে বিবেকানন্দ সেটা ছিল, মূর্খ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী, সেটা শিবস্তোত্রম ছিল, গঙ্গাস্তোত্রম ছিল। এবং আমার মা প্রত্যেকদিন সকালবেলা এইটা করতে করতে পুজো করে আর কি, প্রথম যখন পুজো শুরু করে তখন এটাই বলে। কাজে শুনতে শুনতে কানের মধ্যে তো বেরিয়েই আছে। এবং আমার খুব ইচ্ছে ছিল আমি যখন ওখানে যাব, এটা পুরোটা এটাকে পাঠ করবো, এরকম গানের মতো কৈলাসের সামনে দাঁড়িয়ে ছিল আমাকে, কিন্তু সেটা আর হলো না। সেটা হলো না, সেটা আগামী বছর হবে বা পরে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা আশাবাদী ছিলাম, আছি এবং থাকবো। তবে এখানে একটা দুঃখের খবরও আছে, মানে আপসেটের খবর। সেটা হচ্ছে পৃথ্বীজিতের প্লাস্টার কাটবে 25শে অগাস্ট, আর আমাদের আফ্রিকা ভ্রমণ শুরু হচ্ছে 12ই অগাস্ট। সেজন্য পৃথ্বীজিৎ আমাদের আফ্রিকা গ্রুপ ট্যুরে যেতে পারছে না। আফ্রিকা ভ্রমণ 12 তারিখ এবং 15 তারিখ ব্যাক টু ব্যাক দুটো গ্রুপ ট্যুর রয়েছে ট্র্যাভেল লাইভের সঙ্গে, আপনারা জানেন। সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে দুটো ট্যুরই। আমি যাচ্ছি, আমার সঙ্গে খুব সম্ভবত অর্পণও যাচ্ছে, পৃথ্বীজিৎ যেতে পারছে না আমাদের সঙ্গে এই ট্যুরে। তবে যেতে না পারলেও আমি কিন্তু তোদের সঙ্গে সবসময় থাকবো, সশরীরে না হলেও আমি কিন্তু আছি সবসময়। এক্সপ্লোরার শিবাজি যাচ্ছে মানে আমি যাচ্ছি বাই ডিফল্ট। মানে তুই হচ্ছিস অশরীরী, সেই ছোটোবেলায় আমরা পড়েছিলাম না, অরণ্যদেব অশরীরী। হ্যাঁ, মানে আমি তোর ভিডিওর মধ্যে, আমি তোর স্মৃতির মধ্যে, আমি তোর গানের মধ্যে, আমি তোর গল্পের মধ্যে সবসময় যেহেতু জড়িয়ে আছি, কাজেই যখনই যে কোনো ভিডিওতে তুই ঘুরছিস, ধরে নিতে হবে আমিও তোর সঙ্গে আছি। কখনো হয়তো সামনাসামনি সেই মুহূর্তে সশরীরে নেই, কিন্তু আমি আছি। একদমই ঠিক। পৃথ্বীজিৎকে আমরা আবার পাবো 25 তারিখের পরে। খুব সম্ভবত আমরা এই মাসের শেষে দারিংবাড়ি যাব। যখন দারিংবাড়ি ট্যুর করব, তখন পৃথ্বীজিৎ আবার আমাদের সঙ্গে জয়েন করবে। মানে দেখতেই পাচ্ছেন, আমি তো ভালো হয়ে গেছি, ভালো হয়ে যাব। আপনারাও সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। তাহলে হয়ে যাক। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।